আমি হাসনাত আব্দুল্লাহর কাছে ৮০০ টাকা পাই, এখনো আমার টাকা না দিয়ে সংসদে গিয়ে বড় বড় কথা বলছে, নানা ধরনের চুরির কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হচ্ছে, এরকম ভয়াবহ বক্তব্য এসেছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এবং এই বক্তব্যটা যিনি দিয়েছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এলাকার ভ্রাম্যমাণ এক চা বিক্রেতা। একজন চা বিক্রেতা দাবি করছেন এনসিপির নেতা, শীর্ষ নেতা, বর্তমান এমপি হাসনাত আব্দুল্লাহর কাছে তিনি ৮০০ টাকা বাকির টাকা পান, যে টাকা তাকে দেয়া হয়নি। হাসনাতের বিরুদ্ধে তার এক গাদা অভিযোগ। এটা কি সত্যি বিশ্বাসযোগ্য যে হাসনাত মাত্র ৮০০ টাকা বাকি রেখেছেন? হাসনাতের মতো এত টাকাওয়ালা একজন মানুষ, যিনি বিশ্ববিদ্যালয় জীবন থেকেই রীতিমতো ধনী মানুষ, যিনি বিশ্ববিদ্যালয় জীবনে কোচিং করিয়ে, প্রাইভেট পড়িয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছেন এবং যার টাকার কোনো অভাব নেই, মানে আমি তার বক্তব্যেই বলছি, তিনি নানা সময় তো বলার চেষ্টা করেছেন যে কোচিং সেন্টারে আমি ক্লাস করিয়ে নিজের কোচিং সেন্টারে কত টাকা ইনকাম করি আপনি হিসাব নিয়ে দেখেন গা। যখন আমরা হলফনামায় দেখলাম তার টাকার হিসাব, তখন সেই প্রসঙ্গে তিনি নানা বক্তব্য দিয়েছিলেন। মানে ওই টাকাগুলো তার কাছে কোনো ব্যাপারই না। একটা সংসদ সদস্য হিসেবে নির্বাচন করতে কত টাকা প্রয়োজন হয়, দামি গাড়িতে চড়তে কত টাকা প্রয়োজন হয়, বিলাসী জীবনযাপন করতে কত টাকা প্রয়োজন হয়, এরকম প্রশ্ন দুষ্টু লোকেরা নিয়মিতই করে আসছেন, কিন্তু আমরা সেই প্রশ্নের দিকে যেতে চাই না। এই যে ভদ্রলোক, মানে ভ্রাম্যমাণ চা বিক্রেতা, তিনি দাবি করছেন যে হাসনাতের কাছে ৮০০ টাকা পান। হাসনাত কি ভুলে গেছেন, নাকি হাসনাতকে শায়েস্তা করার জন্য কেউ এই মানে এই বেটাকে কাজে লাগিয়েছে? চলুন একটু জেনে দেখি কি বলছে গণমাধ্যম। গণমাধ্যমে রীতিমতো সয়লাভ হয়ে গেছে এই খবরে। এই খবরের সত্যতা নিয়ে একটু বোঝার চেষ্টা করি এই ভিডিওতে। দর্শক, বলছিলাম হাসনাতের কাছে ৮০০ টাকা বাকি, মানে চা খেয়েছেন ভ্রাম্যমাণ দোকানে, মানে যখন যা লেগেছে নিয়েছে, কিন্তু ৮০০ টাকা দেয়নি। এখন সংসদে গিয়ে বড় বড় কথা বলছে। ইত্তেফাকের এই শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে হাসনাত আব্দুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে একটি ব্যক্তি দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহর কাছে তার ৮০০ টাকা পাওনা। ভাইরাল হওয়া ভিডিওতে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, আমি এখনো হাসনাত আব্দুল্লাহর কাছে টাকা পাবো ৮০০ টাকা। ভার্সিটিতে গাড়ি নিয়ে বসতাম আমি, এসেই বলতো ভাই চা খাওয়ান, মামা চা খাওয়ান, খাওয়াইতাম। ভিডিওর আরেক অংশে তিনি হাসনাত আব্দুল্লাহকে লক্ষ্য করে অভিযোগ এবং সমালোচনামূলক মন্তব্যও করছেন। সেখানে তিনি দাবি করছেন ৫ আগস্টের ঘটনার সময় শেখ হাসিনার বাসভবন থেকে মালামাল নেওয়ার সঙ্গে সংশ্লিষ্টতা ছিল এবং বর্তমান রাজনীতিতেও এ ধরনের ব্যক্তিরা গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন। তার ভাষ্য, সেই চোরের ঘরের চোর ৫ আগস্টে শেখ হাসিনার বাড়ি থেকে বস্তা নিয়ে যায়, ওই চোরের ঘরের চোরে সংসদে বড় বড় কথা বলে। চোর তো সংসদেই বসে আছে, পবিত্র জায়গাকে অপবিত্র করছে। তবে ভিডিওতে উত্থাপিত অভিযোগগুলোর পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে তিনি পারেননি কিংবা করেননি। এছাড়া হাসনাত আব্দুল্লাহ বা তার পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়াও পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়লেও এই বক্তব্যের সত্যতা স্বাধীনভাবে যাচাইও করতে পারেনি ইত্তেফাক। খুবই নিরপেক্ষ সাংবাদিকতা করেছে ইত্তেফাক। আমাদের বক্তব্য ওই মানে নিরপেক্ষ অবস্থান থেকেই বলতে চাই যে সকল শব্দ এবং বাক্য এই ব্যক্তি ব্যবহার করেছেন, সেই বাক্য এবং শব্দ ব্যবহারে এটুকু স্পষ্ট যে হাসনাতের উপরে প্রচণ্ড ক্ষিপ্ত তিনি, কিংবা নানাভাবে তিনি প্রভাবিত হতে পারেন। এখন ৮০০ টাকা পাবেন এটা সত্য হতে পারে, হাসনাত ভুলে যেতে পারেন। ছাত্রজীবনে তো অনেক কিছুই ঘটে। এখন ছাত্রজীবনের মানে শেষ বেলায় এসে হুট করেই নেতা হয়ে গেছেন, এমপি হয়ে গেছেন, হয়তো অতীতের কথা ভুলে গেছেন। হাসনাতকে একটা ফোন করে বললে হয়তো ৮০০ টাকার জায়গায় তিনি ৮০০০ টাকা পাঠিয়ে দিতে পারতেন, তাতে এই অভিযোগ তার থাকতো না। কিন্তু এই যে শেখ হাসিনার গণভবন থেকে মালামাল চুরি করা, চোরের ঘরের চোর, সংসদে গিয়ে বড় বড় কথা বলা, এই কথাগুলো একটু বেশি অসম্মানজনক। এই অসম্মানজনক কথাগুলো যখন জুলাই যোদ্ধা কিংবা সমন্বয়ক কিংবা এনসিপি নেতাদের বেলাতে আসবে, তখনই কিন্তু প্রশ্ন জাগবে যে জুলাই যোদ্ধারা সঠিক পথে ছিলেন কিনা, সঠিক পদক্ষেপ নিতে পেরেছেন কিনা, যাতে করে তাদের সমালোচনা হবে না, এই কর্মকাণ্ডের ব্যাপারে তারা মনোযোগী ছিলেন
কিনা, নাকি এক ধরনের ডন কেয়ার ভাব তাদের মধ্যে ছিল বলে একজন সামান্য চা বিক্রেতা আজকে এই কথা বলতে সাহস করছেন কিংবা বলছেন। অবশ্য বাকস্বাধীনতা তো তারাই চান, বাকস্বাধীনতা তো থাকতে হবে, সুতরাং তার এই বলার অধিকার রয়েছে। 800 টাকার বিষয়, মানে হয়তো হাসনাতের কাছে 800 টাকা কোনো টাকা না, কিন্তু ওই চা বিক্রেতার কাছে 800 টাকা মানে অন্তত সেই সময় যদি 5 টাকা কাপ ফুটপাতে চা বিক্রি করে থাকেন তাহলে প্রায় 150 কাপ চায়ের দাম। তো 150 কাপ চা একজন ব্যক্তি মানে দিনের বেলা কত কাপ চা বিক্রি করতে পারেন একজন ভ্রাম্যমান দোকানি, সেই ব্যাপারটাই তো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আসসালামু আলাইকুম। এই বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উপরে গর্দিশ নেমে এসছে। সারা দেশে 3টা ঘটনা ঘটে আছে, জানেন আপনারা। একটা হচ্ছে সেই মাহাদি, হবিগঞ্জের সেই কুখ্যাত স্বঘোষিত পুলিশ হত্যাকারী সমন্বয়ক মাহাদি। সেই মাহাদির পেছনে একদম আঠার মতো লেগেছিল ছাত্রদল। প্রথম দিনের মিশন ফেল করেছে, প্রথম দিন মৌকা মতো ধরতে পারেনি। মাহাদি হুদৌড় দিয়ে থানায় গিয়ে আত্মরক্ষা করতে পারলেও দ্বিতীয় দিন হবিগঞ্জের ডিসি অফিসে তারে আচ্ছা মতো ধুলাই দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। এবং আরেকটি ঘটনা ঘটেছে নেত্রকোনায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক সমন্বয়ককে নেন্টু করে তাকে দিয়ে নাকে খত দেওয়ায় জয় বাংলা বলিয়েছে ছাত্র লীগের লোকজন। আবার ফরিদপুরের ভাঙাতে এক সমন্বয়কের বিরুদ্ধে বিশাল মিছিল টিছিল হয়েছে। মানে সারা দেশে বলতে পারেন এদের বিরুদ্ধে একটা রীতিমতো, যেটা আমরা বলেছি ইউনূস আমলে, যে ইউনূস আমল গেলে পরে এসব সমন্বয়ক কোথায় খুঁজে পাওয়া যাবে। এবং আগামী আগস্টে, এই যে আর 2 মাস পরে আগস্ট, 5ই আগস্টে নিজেদেরকে জুলাই যোদ্ধা দাবি করবে। এই যোদ্ধা দাবি করাটা মানুষ বের করে দিবে। তো এর পার্ট হিসাবে এই মাহাদির ঘটনাটা আমরা প্রথম আলোচনায় নিয়ে আসতে চাই। মাহাদিকে এবার সাইজ করার মধ্যে দিয়ে একটা জিনিস আমার কাছে মনে হয়েছে, যে ধরেন মুক্তিযুদ্ধেও রাজাকারদের মুক্তিযোদ্ধারা হত্যা করেছে, কিন্তু এভাবে খুঁচিয়ে খুঁচিয়ে নিরীহ রাজাকারদের, অনেক রাজাকারকে মুক্তিযোদ্ধারা ক্ষমাও করে দিয়েছে, যে হয়তো শান্তি কমিটিতে ছিল কিন্তু কোনো অন্যায় অত্যাচার নিপীড়নের মধ্যে যায় নাই, তাকে মুক্তিযোদ্ধারা মাফ করে দিয়েছে। কিন্তু যাদেরকে শাস্তির আওতায় আনছে তাদেরকে, এই যে হবিগঞ্জের বানিয়াচং থানার পুলিশের ইন্সপেক্টর, তাকে যে এই যে মাহাদি যেরকম দম্ভ করে বলেছে যে আমরা এসআই সন্তোষকে পুড়িয়ে মেরেছি, বানিয়াচং থানা জ্বালিয়ে দিয়েছি, এইরকম নির্মম ভাবে পুলিশ নিরীহ পুলিশকে বা নিরীহ মানুষকে মুক্তিযোদ্ধারা খুঁচিয়ে খুঁচিয়ে আগুনে পুড়িয়ে মারেনি, বরঞ্চ দেশের নিরীহ মানুষদেরকে পাকিস্তানিরা আগুনে পুড়িয়ে মেরেছে, বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। যেই স্টাইলটা এই তথাকথিত জুলাই যোদ্ধারা, তারা 24 জুলাই আগস্টে তারা এটা বলবৎ রেখেছিল। এবং মাহাদির সবচেয়ে বড় অপরাধ হলো, সে তো স্বঘোষিত হত্যাকারী, এটা যে সে নিজে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় গিয়ে ঘোষণা করেছে যে হ্যাঁ আমি পুলিশ হত্যা করেছি, এটা হচ্ছে তার জন্য সবচেয়ে বড় ডেঞ্জারাস অপরাধ ছিল। আপনারা, আমি খবরের নজর দেওয়ার আগে দেখেন, এই যে ডিসি অফিসে ধুলাইটা খেয়েছে, চান্দিমান্দি ফাটায় দিয়েছে ছাত্রদল মোটামুটি, যা দেখা যাচ্ছে এবং ভিডিওতে যা শোনা যাচ্ছে। এখান থেকে এই যখন ডলা খাওয়ার পরে তার সাথে আরো 2-4 জন ছিল, এরা কাছাকাছি বোধহয় 2 মিনিটের দূরত্বে সম্ভবত ওখানে হসপিটাল, সে হসপিটালে নিয়ে গেছে। এবং এই হসপিটালে নিয়ে গিয়ে তারাই নিজেরা দাবি করছে যে ছাত্রদল তাদেরকে ধুলাই দিয়েছে। কিছুক্ষণ আগে, সর্বোচ্চ 2 মিনিট আগে তার উপর হামলা করা হয় এবং ছাত্রদলের কিছু নেতারা তার উপর হামলা। তো এই যখন অবস্থা, তখন যেটা জানা গেল যে আগের দিন যে ধাওয়া করেছিল, সেই ধাওয়ার ফুটেজ কোথাও পাওয়া যাচ্ছে না। পুলিশও বলেছে এরকম ধাওয়ার কোনো দৃষ্টান্ত তারা দেখে নেই। আবার ছাত্রদল অস্বীকার করেছে তারা এমন কিছু করে নাই। মাহাদি নাকি তার নিজের
এই মিডিয়া কাভারেজের জন্য সেই সব ছড়িয়েছে। তো মাহাদির দিক থেকে দাবি হলো যে ডিসি অফিসের একটা সিসি ক্যামেরায় তাকে যে ছাত্রদল আগের দিন ধাওয়া করেছে এইটার নাকি ফুটেজ আছে, এবং সেই ফুটেজের জন্য সে তথ্য অধিকার আইনে ডিসি অফিসে একটা অ্যাপ্লিকেশন নিয়ে যায়, এবং সেখানেই মাহাদিকে মৌকা মতো পেয়ে যায় হচ্ছে ছাত্রদলের নেতাকর্মীরা। খবরটা এরকম যে থানায় রক্ষা পেলেও ডিসি অফিসে মার খেলেন সেই সমন্বয়ক মাহাদি। হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্য সচিব মাহাদি হাসানকে ডিসি অফিসের ভেতরে মারধরের ঘটনা ঘটেছে। এবার অভিযোগ করা হয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা তার উপর হামলা করেছেন। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে বলতে শোনা যায় ডিসি অফিসের ভেতরে ছাত্রদলের হামলার শিকার হয়েছেন তিনি। এর আগে গতকাল ছাত্রদলের কর্মীরা হামলা চালাতে আসছেন অভিযোগ করে মাহাদি বুধবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে লাইভ করেন। এ সময় দেখা যায় তিনি আতঙ্কে কাঁপছেন। প্রাণ বাঁচাতে আরেকজনকে সঙ্গে নিয়ে রিকশায় করে ছুটছেন হবিগঞ্জ সদর থানার দিকে। লাইভের শেষ দিকে তিনি থানা কম্পাউন্ডের ভেতরে ঢুকে পুলিশের কাছে সাহায্যের আর্তি জানান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও সংগঠনটির হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহাদি হাসান লাইভে দাবি করেন ছাত্রদলের কর্মীরা তার উপর হামলা চালানোর উদ্দেশ্যে ধাওয়া করেছেন। এই ঘটনায় তিনি সদর থানায় আশ্রয় নিয়েছেন। ফেসবুক লাইভে মাহাদি বলেন, ছাত্রদল আমার উপর সামনে এসে অ্যাটাক করতে আসতেছে, আমার কি পার্সোনাল কোনো মতামত দেওয়ার অধিকার নাই? ছাত্রদলের লোকজন আমার পেছনে ধাওয়া দিচ্ছে, আমার কি পার্সোনাল অধিকার নেই? লাইভের শেষ দিকে তিনি বলেন, আমি এখন থানাতে আছি, ডিউটি অফিসার সাহেবের রুমে আছি, আমার একটা পরীক্ষা ছিল, ড্রাইভিং পরীক্ষা। আমি আগেই জানিয়েছিলাম এখানে আমার একটি নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ আছে, তারপর পরীক্ষার জন্য এসেছিলাম, আসার সময় রিকশায় ছিলাম, তখন পেছন থেকে আমাকে হামলা করার জন্য ধাওয়া দেওয়া হয়। মাহাদি হাসানের দাবি, তিনি আগেই বিষয়টি সংশ্লিষ্টদের অবগত করেছিলেন, পরীক্ষা দিতে পারবেন বলে সংশ্লিষ্টরা তাকে আশ্বস্ত করেছিল, মানে ছাত্রদলকে জানিয়েছিল, ছাত্রদল আশ্বস্ত করেছিল, আসো বাপু তোমার পরীক্ষা দিয়েছে পরীক্ষা দিতে। তবে ঘটনাস্থলে পৌঁছানোর পর পরিস্থিতি বদলে যায়। এবছরের শুরুতে এক যুবককে গ্রেফতার করে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানা পুলিশ 2 জানুয়ারি। এরপর 2 জানুয়ারি তাকে ছাড়াতে থানায় যান মাহাদি হাসানের নেতৃত্বে একদল শিক্ষার্থী। এক পর্যায়ে ওসির কক্ষে ঢুকে পড়েন মাহাদি হাসান। তাকে দম্ভ নিয়ে বলতে শোনা যায়, আমরা জুলাই আন্দোলনকারীরা সরকারকে ক্ষমতায় বসিয়েছি, আপনি প্রশাসনের লোক হয়ে আমাদের ছেলেকে গ্রেফতার করেছেন। হবিগঞ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্দোলন হয়েছিল, এখানে 10 জন নিহত হয়েছেন। বানিয়াচং থানা আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে আমরা আগুনে জ্বালিয়ে দিয়েছিলাম, আমাদের এতগুলো ছেলে কি এমনি এমনি ভেসে এসছে? বিষয়টি নিয়ে প্রচন্ড সমালোচনা তৈরি হলে 3 জানুয়ারি মাহাদিকে গ্রেফতার করে পুলিশ। তবে সমর্থকদের বিক্ষোভের প্রেক্ষাপটে 4 জানুয়ারি তাকে জামিনে মুক্তি দেন। 2024 সালের 5 আগস্ট গণঅভ্যুত্থানের দিনে একদল বিক্ষোভকারী বানিয়াচং থানায় আক্রমণ চালিয়ে অস্ত্র লুট ও অগ্নিসংযোগ করে। যাই হোক, সেই ভয়ঙ্কর ঘটনা নিয়ে বিবিসি এবং প্রথম আলোতে নিউজ ছাপা হয়েছিল যে থানায় প্রায় 56 জন পুলিশকে জিম্মি করা হয়, এবং এক পর্যায়ে মধ্যরাতে দাবি করা হয় যে এসআই সন্তোষকে তাদের হাতে তুলে দিতে হবে। সেনাবাহিনী যাওয়ার পরেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছিল না। নির্মমভাবে সবার চোখের সামনে এসআই সন্তোষকে এই দুষ্কৃতকারী হত্যাকারীদের হাতে তুলে দেওয়া হয়, তুলে দিতে বাধ্য হয় আইন শৃঙ্খলা বাহিনী, এবং তাকে পিটিয়ে পুড়িয়ে পরের দিন গাছে ঝুলিয়ে রাখা হয়। আমার প্রশ্ন হলো, এই যে তার দম্ভ, এসআই সন্তোষকে জ্বালিয়েছে, হবিগঞ্জ থানা জ্বালিয়েছে, ইউনূস পরিবর্তনের পর কোথায় গেল সেই দম্ভ? যেই থানা পুড়িয়েছে, যে থানায় গিয়ে ওসিকে হুমকি দেয়, সেই থানায় গিয়ে যান বাঁচানোর জন্য আশ্রয় নিতে হয়। দেখেন, আমি বরাবরই বলি, এখনো বলি, মাহাদিকে ছাত্রদল পিটাবে, মারবে, কিলাবে, এইটা বাংলাদেশের ট্রেডিশন, বাট আমাদের এটা কাম্য না। আমরা মনে করি না যে এটা হওয়া উচিত, এটা হওয়া বাঞ্ছনীয়। কিন্তু এদের যে পাপ, এই পাপের শাস্তি কি? এই পাপের শাস্তি তো বিএনপি তো তাদেরকে ইন্ডেমনিটি দিয়ে দিয়েছে। সেই পাপের শাস্তি আমরা এও মনে করি না যে আওয়ামী লীগ ছাত্রলীগ যদি সুদিন ফিরে আসে তারাও অ্যাটাক করুক, এসআই সন্তোষকে যা করা হয়েছে মাহাদির মতো ছেলেদেরকে সেটা করা হোক। আইনের মধ্যে দিয়ে টুডে অর টুমোরো
এদের কি বিচারের মুখোমুখি হতে হবে না? এরা কি পার পেয়ে যাবে? মাহাদি তো নিজে আপ্রাণ চেষ্টা করছে দেশের বাইরে চলে যাওয়ার জন্য, তারা পালিয়ে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। যেই ভাবনায় সুখে তারা ছিল যে ইউনূস আমল বোধহয় আজীবনের জন্য এসছে, এই দেশ থেকে বোধহয় আওয়ামী লীগ নাই হয়ে গেছে, আর কোনোদিন ফিরবে না, কিন্তু এখন তাদের কলিজা আস্তে আস্তে ছোট হয়ে আসছে। আমি সবগুলো নিউজের এবং সবগুলো ভিডিওর কমেন্ট পড়ার চেষ্টা করছি, সেই কমেন্টে শুধু হাস্য রস আর ব্যঙ্গ। কেউ কেউ বলছে ছাত্রদলকে, ভাই তোমাদের দিকে রিকোয়েস্ট, আমাদের জন্য কিছু রাইখো, ছাত্রলীগের জন্য কিছু রাইখো, মানে ছাত্রলীগেরও এই টাইপের প্ল্যান আছে। ফলে এই মাহাদিদের ভবিষ্যৎ কি, এটা নিয়ে নিশ্চয়ই তাদের পরিবার এবং তার পিতাও প্রকাশ্যে এসেছিলেন এর মধ্যে, তাদের নিশ্চয়ই দুশ্চিন্তার শেষ থাকবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণ।